সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, বিকাশ ভবনের গেট ভাঙার চেষ্টা, সব্যসাচী দত্ত তার টিম নিয়ে সেখানে পৌঁছে গেছেন। গোটা পরিস্থিতিটা নিয়ে কি বলবেন? দেখুন, তৃণমূল থেকে বলার চেষ্টা হচ্ছিল না যে চাকরি গেছে বিকাশের জন্য, ওরা ঠিকই বলেছিল, কিন্তু সেই বিকাশ ভট্টাচার্য নয়, বিকাশ ভবন। যাদের চাকরি গেছে তারা ঠিক চিনে নিয়েছেন কোথা থেকে তাদের চাকরি বিক্রি করা হয়েছিল, কাদের দুর্নীতির জন্য তাদেরকে পথে বসতে হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দু ধরনের গুন্ডা আছে হাতে, এক ইউনিফর্ম পরা গুন্ডা যাদেরকে আমরা পুলিশ বলি, আর এক হচ্ছে ইউনিফর্ম ছাড়া গুন্ডা যাদেরকে আমরা তৃণমূল বলি। তো সব্যসাচী দত্ত তৃণমূলের গুন্ডাদেরকে নিয়ে গেছে, কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে যে এই ছেলে মেয়েগুলোকে দেওয়ার মতো সরকারের কাছে কোনো উত্তর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্তবয়স্কদের ক্ষমতা নেই এদের সামনে এসে দাঁড়ায়, তাই সব্যসাচীর মতো গুন্ডা লেলিয়ে এদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যাদের এই সময় স্কুলে ক্লাসে বাচ্চাদের পড়ানোর কথা ছিল তাদেরকে এখন সব্যসাচীর গুন্ডার হাতে মার খেতে হচ্ছে। এই অবস্থা বানিয়েছেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। জন বার্লা তিনি আজ যোগদান করতে পারেন তৃণমূল কংগ্রেসে, এবং 3টের সময় তার যোগদানের সময়। ভালো কথা তো। দেখুন, বিজেপির মানে ওরা বোধহয় গুণে শেষ করতে পারবে না কতজন বড় বড় নেতা, এবং মানে পাড়ার কোনো ব্লক সভাপতি বুথ সভাপতি নয়, এমএলএ, এমপি, সাংসদ, জেলা পরিষদের মেম্বার, বড় বড় কতজন বিজেপির নেতা বিজেপির কর্মী সমর্থকদের ভোট নিয়ে তৃণমূলের কাছে সারেন্ডার করলেন, ওরা গুণে শেষ করতে পারবে না। দেখুন, আমাদের একটাই কথা বলার, পশ্চিমবাংলায় বিজেপির এই তৃণমূলে যাওয়াটা নতুন কিছু নয়, কিন্তু বিজেপির যে সাধারণ কর্মী সমর্থক আছেন তাদেরকে আমরা বলছি যে আপনাদের নেতারা হাজার রকমের ধান্দায়, কেউ তৃণমূলে গিয়ে কাউন্সিলর হবে, এমএলএ হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কেউ হয়তো বিভিন্ন সরকারি কমিটির মাথায় বসে পয়সা কামাবে, কিন্তু আপনারা তো চোর নন। সাধারণ একজন বিজেপি কর্মী সমর্থক তিনি তো চোর নন। আপনাদের কাছে আবেদন করছি, নেতারা তৃণমূলের কাছে বিক্রি হয় হোক, আপনারা বামপন্থীদের সঙ্গে আসুন, আমরা একসঙ্গে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে তাড়িয়ে পশ্চিমবাংলাতে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনি। যে কিন্তু মাঝখান থেকে নেতাগুলো কি আপনাকে ধর্মের নামে উস্কানি দিয়ে আপনার ঘরের ছেলেকে দাঙ্গা করতে পাঠাচ্ছে, আপনার ঘরের মেয়েকে ধর্মবিদ্বেষী তৈরি করছে, করে নিজেরা তৃণমূলের কাছে বিক্রি হচ্ছে। কি হবে এদের সঙ্গে থেকে? তৃণমূলের আইটি সেলের নেতা, যাকে তৃণমূল এখন বলছে যে তাদের আইটি সেলের কেউ নন, তিনি অ্যারেস্টও হয়েছেন। তিনি হঠাৎ পোস্ট করে বসলেন যে সেনাবাহিনীর মধ্যে অনেক জঙ্গি উপদ্রবকারী কোট অ্যান্ড কোট মাল রয়েছে। তো আপনাদের মনে থাকবে গার্ডেন রিচের একটি কলেজ থেকে কয়েক বছর আগে টিএমসিপির একটি ছেলে গ্রেপ্তার হয়েছিল, যে কিনা সরাসরি পাকিস্তানের লস্কর-ই তৈয়বার এজেন্ট হয়ে এখানে ভারতে কাজ করছিল। লস্কর-ই তৈয়বা স্লিপার সেলের সদস্য, সে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ করত। আমি এইটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলেই ধরতে চাই। আমি কখনো বলছি না তার মানে গোটা তৃণমূল ছাত্র পরিষদের সবার লস্কর-ই তৈয়বার সঙ্গে যোগাযোগ রয়েছে, কিন্তু তৃণমূলের কেউ যদি আজকে এই কথা বলে যে ভারতের সেনাবাহিনীর মধ্যে জঙ্গি রয়েছে, তার মানেটা হচ্ছে যে গতকালই আমরা দেখলাম বিজেপির এক মন্ত্রীকে বলতে মধ্যপ্রদেশে যে সোফিয়া কুরেশি হচ্ছেন জঙ্গিদের বোন, আর এখানে আবার তৃণমূলের নেতা বলছে যে ভারতের সেনাবাহিনীর মধ্যে জঙ্গি রয়েছে। অতএব বিজেপি আর তৃণমূলের যে ডিএনএটা এক, বিজেপি আর তৃণমূলের চেহারা আলাদা হতে পারে, কিন্তু ওদের যে শরীরের রক্ত এক, মনোভাবটা এক, এর থেকে আমরা বুঝতে পারি গোটা আমাদের দেশের সেনাবাহিনী যে রকমভাবে লড়াই করেছে, গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল তাদেরকে কুর্নিশ জানিয়েছে। এবং এইটা ঘটনা বিজেপির পক্ষ থেকে যখন সেনাবাহিনীর লড়াইকে বারবার করে একটা রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনী প্রত্যেক দিন তাদের প্রেস কনফারেন্স করে তারা যে খালি পাকিস্তানকে বেআব্রু করেছে তাই নয়, ভারতের মধ্যে যারা ধর্মের বিদ্বেষ ছড়াচ্ছে, ভারতের মধ্যে যারা সরকারের সমালোচনাকে দেশের সমালোচনা বলে দেখানোর চেষ্টা করছে, আপনি খেয়াল করে দেখবেন সেনাবাহিনীর প্রতিটা প্রেস কনফারেন্সে কিন্তু ভারতের ভেতরের এই এলিমেন্টগুলোকেও বেআব্রু করেছে সেনাবাহিনী। তারা কখনো বলেছে যে আমাদের লড়াই পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধেও নয় এবং কোনো ধর্মের বিরুদ্ধেও নয়। তাদের পক্ষ থেকেই বলা হয়েছে যে ভারত একটা সেকুলার দেশ। যখন আমরা বলতে খারাপ লাগে অনেক সাংবাদিককে ভারতের সংবিধানে লেখা সেকুলারিজমকে নিয়ে ব্যঙ্গ করতে শুনেছি, কাজী নজরুল ইসলামকে গালাগাল দিতে শুনেছি, তখন ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাঁ আমাদের ভারত সেকুলার দেশ, আমরা সেই সেকুলার দেশকে ডিফেন্ড করার জন্য লড়াই করছি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের বিদেশ সচিব বলেছেন যে যারা বলছে দেশের মধ্যে বসে দেশের সরকারের সমালোচনা করাটা ভুল, তারা জানে না এইটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের শক্তি। অর্থাৎ ভারতের সেনা কিন্তু বিজেপির এই প্রপাগান্ডাকেও বেআব্রু করেছে। তারপরেও যদি কোনো তৃণমূলের লোক ভারতের সেনাকে জঙ্গি বলে, তাহলে তার মতো বেহায়ার সত্যি মানে এদেরকে মানে ঘেন্না জানানোর কোনো ভাষা নেই আমাদের কাছে। অর্জুন সিং তিনি বলছেন যে বিজেপির ডিফেন্স সিস্টেম আরও স্ট্রং করতে হবে। কোথাও কি অর্জুন সিংদের এটা কনফিউশন হচ্ছে যে বিজেপির ডিফেন্স ভালো না? দেখুন, অর্জুন সিং এমন একজন প্লেয়ার যে নিজে বিজেপির ডিফেন্সে ছিলেন,
তারপর বললেন যে আমি বিজেপির হয়ে ফরওয়ার্ডে খেলবো। ফরওয়ার্ডে খেলতে গিয়ে কী করলেন, উনি অপোনেন্টের পেনাল্টি বক্সের সামনে চলে গেলেন, গিয়ে অপোনেন্টের গোলে বল দেওয়ার বদলে জার্সি পাল্টে নিজে আবার অপোনেন্টের হয়ে খেলতে শুরু করে দিলেন। শুধু এই অর্জুন সিং হচ্ছেন পৃথিবীর একমাত্র অর্জুন যিনি নিজেও জানেন না উনি পাণ্ডবদের সাইডে আছেন না কৌরবদের সাইডে আছেন। উনি আবার অন্য লোকের ডিফেন্স সিস্টেম, বিজেপির ডিফেন্স সিস্টেম, এখন বিজেপির ডিফেন্স সিস্টেম যদি তৈরি হয় অর্জুন সিংয়ের মতো বিক্রয়যোগ্য মালকে নিয়ে, যারা কখনো বিজেপির ভোটে জিতে তৃণমূলে যাবে, কখনো তৃণমূলের ভোটে এমএলএ হয়ে বিজেপিতে আসবে, এই ধরনের বিক্রয়যোগ্য মালকে দিয়ে যে দলের ডিফেন্স সিস্টেম তৈরি, সেই দলের তো এই অবস্থাই হবে, তো কী করা যাবে? সতেরো আর একটা বিষয় আপনি কিছুক্ষণ আগেই বলছেন যে সেনাবাহিনীদের নিয়ে মন্তব্য, পলিট ব্যুরোর আপনাদের পার্টির যে লাইন এই প্রসঙ্গে অপারেশন সিন্দুর নিয়ে আমরা দেখেছি, পলিট ব্যুরোর লাইন, সেই লাইনটা বুঝতে কি আপনাদের কর্মীদের বা নেতাদের, প্রথম সারির কয়েকজন নেতাদেরও কোনো কনফিউশন ছিল? কারণ বিভিন্ন রকম মন্তব্য, সেই মন্তব্যও কিন্তু উঠে এসছে যেটা অভিপ্রেত ছিল না। দেখুন একটা কথা বলি, আমাদের পার্টিতে পলিট ব্যুরোর কোনো লাইন হয় না, আমাদের পার্টিতে একটা পার্টি লাইন হয়, এবং সিপিআইএমের পলিট ব্যুরো মেম্বার থেকে শুরু করে রাস্তায় যিনি গণশক্তি মানে রাস্তার একটা বোর্ডে গণশক্তি লাগান, আমাদের প্রত্যেকের এই প্রশ্নে বোঝাপড়ার কোনো ঘাটতি নেই। আমরা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ভারতে পাকিস্তানের মদতে যে জঙ্গি হামলা হয়েছে, আমরা চাই প্রত্যেকজন জঙ্গি ডেসিমিটেড হোক, যারা এখনও বেঁচে আছে তাদেরকে ভারতের হাতে প্রত্যর্পণ করতে পাকিস্তান বাধ্য হোক, এবং পাকিস্তানের ভেতর এখনও যে জঙ্গি ঘাঁটি চলছে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ সফলভাবে তৈরি করুক ভারত সরকার পাকিস্তানের ওপর। এর বাইরে দেখুন কিছু এজেন্ট প্রভোকেটার থাকে। আপনি সাধারণভাবে দেখবেন, আপনি একজন সাংবাদিক হিসেবে বা এত বড় চ্যানেলের একজন প্রতিনিধি হিসেবে আপনি জানেন যে বামপন্থীদের বক্তব্য কাদের কাছ থেকে শুনতে হবে, নিতে হবে, কিন্তু যে কোনো কারণেই হোক কিছু এরকম মানে পোর্টাল বা ইত্যাদি, আমি কাউকে ছোটো করতে চাই না, কিন্তু কিছু এরকম তৈরি হচ্ছে যে পোর্টালগুলোতে বিজেপি নেতাদের নার্সিংহোমের বিজ্ঞাপন চলে, এবং কাকতালীয়ভাবে সেই পোর্টালগুলোই এরকম লোক খুঁজে পায় যারা কিনা বলে যে না আমরা বামপন্থী এবং আমরা হচ্ছে এইটার বিরুদ্ধে সেইটার বিরুদ্ধে বলে এমন কথা বলে যার সঙ্গে সিপিএমের বক্তব্যের কোনো সম্পর্ক নেই। বিজেপি নেতার নার্সিংহোমের বিজ্ঞাপন চলা এবং এই ধরনের লোককে খুঁজে এনে তাদের বিবৃতি পাবলিশ করা, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি এই দুটো সম্পর্কবিহীন তা আমি জানি না, আপনারা মিডিয়ার লোক, আপনারা আমার থেকে ভালো জানতে পারবেন। এক, দ্বিতীয় কথা এইটাও বলছি, আমাদের বামপন্থীদের যন্ত্রণা কী জানেন তো, বা একটা সমস্যা কী জানেন, ভারতে লাল পতাকা নিয়ে মাওবাদীরা যতজন সিপিএম খুন করেছে, অন্য কোনো দলের লোককে মাওবাদীরা লাল পতাকা নিয়ে খুন হয়নি। এই ভারতের মাটিতে সবচেয়ে বেশি এই তথাকথিত অতিবামের পরিচয় দিয়ে খুন করা হয়েছে বামপন্থীদেরকে, সিপিআইএমকেই খুন করা হয়েছে। অতএব আজকে কিছু মাওবাদী যারা সিপিআইএমের কোনো নেতা জঙ্গলমহলে খুন হলে যারা পিকনিক করেছে, তাদেরই বংশধররা 10 বছর পরে যদি এসে এখন দু চারটে কথা বলে নিজেদের বামপন্থী পরিচয় দিয়ে, আর তার দায় যদি সিপিএমকে নিতে হয়, এটা কি ঠিক হয় বলুন? সিপিআইএম আজকে বলে নয়, 71 সালে স্বাধীনতার, যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করছে, তখন পাড়ায় পাড়ায় কংগ্রেসের হাতে আমরা খুন হচ্ছি, মরছি, সেই অবস্থায় দাঁড়িয়েও আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে, যে হ্যাঁ আপনি পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশকে স্বাধীন করুন, দেশের মধ্যে যাই সমস্যা থাক আপনার সঙ্গে, আমরা এই প্রশ্নে আপনার সঙ্গে রয়েছি। এবং বামপন্থীরা দাবি করেছিল, এবং মিসেস গান্ধী তিনিও এই কাজ করেছিলেন, ঐতিহাসিক অবদান ওনার, যে প্রথম ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। সুতরাং পাকিস্তানের এই জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের মূলধারার বামপন্থীরা চিরকাল ছিল, আছে এবং থাকবে। স্বাভাবিক কথা, আমরা বামপন্থী, আমরা কমিউনিস্ট, আমরা যেরকম নাথুরাম গডসের বিরোধী, আমরা যেরকম এই প্রজ্ঞা সিং ঠাকুরের বিরোধী, তেমনই আমরা লস্কর-ই তৈয়বা হাফেজ সঈদের বিরোধী। এখানে তো বোঝাপড়ার কোনো, আর ওই পাকিস্তানের আরও যতগুলো এরকম মাসুদ আসাদ থেকে শুরু করে যতগুলো টেররিস্ট আছে, একই কারণে বামপন্থীরা সবার বিরোধী। কিন্তু আমি এইটাই বলছি, আমাদের সমর্থক এবং মানে বিরোধিতা করার জন্য যে বিরোধিতা করছে তার কথা আলাদা, কিন্তু তার বাইরে মানুষের কাছে আবেদন করছি, যখনই কোথাও দেখবেন কোনো পোর্টাল বলার চেষ্টা করছে যে সিপিএম দেশদ্রোহীদের মদত দিচ্ছে, পাকিস্তানের প্রশ্নে পাকিস্তানকে ইত্যাদি, একটুখানি খালি উপরে যেটা দেখাচ্ছে পোর্টালে সেটা দেখবেন না, পোর্টালের তলায় দেখবেন কোন কোন বিজেপি নেতা নার্সিংহোমের আর হোটেলের আর কিসের বিজ্ঞাপন চলছে, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সেই কারণেই কি আপনাদের আরও বেশি সতর্ক থাকার বা পোস্ট কিছু করার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রে, কারণ পার্টির একটি ডকুমেন্ট আমার কাছে এসেছে, সেই নির্দেশিকা দেওয়া হয়েছে যে ব্যক্তি প্রচার বা দলের লাইনের এগেনস্টে যায় এই ধরনের কোনো পোস্ট কেউ করবেন না, আরও বেশি সতর্ক আপনারা হয়ে যাচ্ছেন? দেখুন আজকের দিনে তো এই সতর্কতা বাস্তবতা। আমি আপনাকে একটা কথা বলি খুব আন্তরিকভাবে, এটা খালি আমাদের পার্টি বলে না, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই আমার ধারণা এটা সত্যি, যে কোনো রাজনৈতিক দলের তো একটা কালেকটিভ উইল থাকতে হবে। যে কোনো, এটা খালি কমিউনিস্ট পার্টি বলে না, যে কোনো দলেই যদি এই লোক একটা কথা বলে ও আর একটা কথা বলে, এইভাবে তো কোনো রাজনৈতিক দলই চলতে পারে না, পাড়ার ক্লাবও এইভাবে চলতে পারে না। সুতরাং এটা এখন, আর সোশ্যাল মিডিয়ার যুগে সমস্যাটা কি হয়, আগে ধরুন একটা লোক
চায়ের দোকানে বসে যে কথাগুলো বলছে সেটা শুনছে খালি তার পাশে চায়ের দোকানে বসে থাকা 4টে লোক, তার বাইরে কথাটা বেরোচ্ছে না। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কি হচ্ছে, আমি যদি আজকে পুরুলিয়ায় বসে কিছু একটা লিখি সেই মুহূর্তে সেটা রায়গঞ্জের লোকও দেখছেন, আমি যদি কালকে হিলিতে বসে কিছু একটা লিখি সেই মুহূর্তে সেটা কাকদ্বীপের একজন মানুষও দেখছেন। সুতরাং কথাটা তখন নানা রকমভাবে ব্যাখ্যায়িত হয়ে নানাভাবে ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আজকের তারিখে এই এই কি বলবো, এই সাবধানতা বা নতুন দিনে নতুনভাবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সম্পর্কেও সচেতন হওয়া, এইটা আমার বিশ্বাস করি সিপিএম না সব দলকেই এটা করতে হচ্ছে। এটা আমাদের ক্ষেত্রে এটা আপনারা আলোচনা করছেন, কিন্তু আমার ধারণা কোনো দলই এইটার ব্যতিক্রম নয়।